আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সাথে রয়েছে দীপ্তি চৌধুরী। এখন তো আসলে বাংলাদেশের রাজনীতিতে ভোট মানে নির্বাচনের সবচেয়ে বেশি আলোচনার বিষয়। তবে নানা জায়গায় যেমন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, ঠিক তেমনি আসলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথাও বলা হচ্ছে। নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই কথা এখনও আসলে প্রাসঙ্গিক রয়েছে, যদিও নির্বাচন কমিশন থেকে আগামী 10 তারিখেই যে তফসিল ঘোষণা সেটি রেকর্ড করার জন্য বিটিভিকে চিঠি পাঠানো হয়েছে। তবে সেই তফসিলের পরে হয়তো একটু নির্বাচনের তারিখ নির্দিষ্টতা বা আরও প্রস্তুতির জায়গাটি নিশ্চিত হবে। তবে নানা জায়গায় জোট মোটামুটিভাবে দলগুলো মিলে করার চেষ্টা করছেন, যদিও খুব বড় আকারে জোটগুলো এখনো ঘোষণা হয়নি। তবে আদর্শের জায়গায়, তবে রাজনৈতিক পথ চলার জায়গায়, কথা বলার জায়গায় অনেককেই এক অদৃশ্য জোটের আন্ডারে দেখা যাচ্ছে। সেই সব কিছু নিয়ে আজকের আয়োজনে কথা বলতে চাই। বিষয় নির্ধারণ করেছি ভোট এবং জোটের ভবিষ্যৎ। এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক আমাদের সময় জনাব আবু সাইদ খান, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমার মনে হয় রাজনীতিবিদকে দিয়ে শুরু করে, যেহেতু রাজনীতির কথা, জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি সাংবাদিকদের বলেছেন যে, যেটা আমি একটা হেডলাইন দেখছিলাম একটি পত্রিকাতে, যে নির্বাচন যত বিলম্বিত হবে সংখ্যা তত বাড়বে। আপনি কি এখনো নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কায় রয়েছেন কিনা সেটা একটু জানতে চাই। আপনি জানেন, আমি মনে করি আপনার মনে আসে তো, আমি প্রায় ডে 1 থেকে বলছি যে ইলেকশন হবেই। বলছি যে তার তখন আমার প্রধান চিন্তা ছিল প্রফেসর ইউনূস এটা কন্টিনিউ করবে, আমার মনে হয়নি কখনো। তার না খুব লোভ আছে এই ব্যাপারে, না তিনি এনজয় করেন, না তিনি এটা বোঝেন, সব মিলে উনি পারবেন না। তারপরে যদি দেখি তাহলে আমি দেখছি সবগুলো পার্টি ইলেকশন করতে চাই। আর্মি যদি ওদের কোনো ধান্দা টান্দা থাকতো তাহলে 5 আগস্ট তাদের জন্য সবচেয়ে ভালো সময় ছিল। আমি মনে করতাম ভোটটা হয় তাহলে যাবে কোথায়। আর শুনি যে ইন্টারন্যাশনাল ফোর্সেস যেগুলো আমাদের এখানে প্লে করে তারাও এটা করতে পারে। এখন আমি আবার বলছি ওই ফ্যাক্টরগুলো বোধহয় সেম আছে, কিন্তু বেগম জিয়ার অসুস্থতা এখন একটা বিরাট ফ্যাক্টর। যদিও আপনি ইন্ট্রোতে বললেন যে 10 তারিখে বিটিভিকে রেকর্ড করতে বলা হয়েছে, সমস্ত টিভিতে দেখেছেন, কিন্তু তারপরেও বেগম জিয়ার অসুস্থতা এখনও মানে একটা পিকিউলার অবস্থা। কি ধরেন, যেমন আমাকে যারা যারা জিজ্ঞেস করে ভাই ওটার অবস্থা কী, তা আমি বলি যে এটা আছেন, তো আছেন কি, মানে অদ্ভুত ব্যাপার, কেউ বিশ্বাসই করতে চায় যে উনি আছেন। এবং কীরকম একটা ব্যাপার হয়েছে যে বিএনপি, আমার বিবেচনা, আমি আগে থেকে বলছি এটা এই যে মেজর পার্টি, এই নির্বাচনের মেজর প্লেয়ার তারাই হয়তো উইন করবে, এরকম হতে পারে। সেই দল যিনি স্টিয়ার করবেন ইলেকশনে, একটা বেগম জিয়া হতে পারেন আর একটা তারেক রহমান হতে পারেন। বেগম জিয়া বেড রিডেন, কবে উঠতে পারবেন তার ঠিক নেই, আর তারেক রহমান দেশে ফিরবেন না বলে একটা প্রায় আধা ফর্মাল ডিক্লারেশন মতো হয়ে গেছে। এখানে একটু প্রশ্ন আমার, যে আমরা তো অবশ্যই চাই যে বেগম জিয়া আমাদের সকলের মাঝে ফিরে আসুক, আমাদের সকলের প্রার্থনায় তিনি আছেন, কিন্তু মানে তার এই যে অসুস্থতা বা সুস্থতার সঙ্গে আসলে মানে নির্বাচন পেছানোরও সম্পর্ক আছে বলে মনে করছেন আপনি? না, ওই রকম করে বলবো না, কারণ গতকালকেও আমি দেখলাম তারেক রহমান নিজে বলেছেন টাইমলি ইলেকশনের কথা, মির্জা ফখরুল বলেছেন। কিন্তু আমি ভাবি যে এই নির্বাচনকে আবার শব্দটা বলি স্টিয়ার করা, ধরেন মিডিয়াতে বক্তৃতা করবে, একটা ইমেজ কিছুটা ক্যারি করা, যে এই লিডারশিপ তার উপর ভরসা করা, এখানে একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। বিএনপি কি খুব কমফোর্টেবল ফিল করছে এই সময় আমি জানি না। যে জন্য মনে হয় তার চাইতে বড় কথা হচ্ছে যে এত অনিশ্চয়তা যে একটা আছে, সেইটুকু আমি একটা সংখ্যার জায়গা দেখি, বাকিটা আমি সংখ্যা মনে করছি না। যদিও বিএনপি আসলে মানে অন্য যে কোনো দলের আগেই তাদের মনোনয়নগুলো দিয়েছে, কিন্তু মনোনয়নের বিভিন্ন আসনে দেখা যাচ্ছে এখনও যারা বিদ্রোহী পার্টি রয়েছেন তারা মনোনয়ন বাতিলের জন্য বলছেন, যে ওনাকে না হয়ে অন্যদেরকে মনোনয়ন দেওয়া দরকার। বেগম জিয়াও সম্ভবত 3টি আসনে তিনি প্রার্থী ছিলেন বিএনপির পক্ষ থেকে, এবং তার যে অবস্থা সেই জায়গায় তিনি নির্বাচনে আবার ফিরতে পারবেন কিনা, যদি সুস্থ হয়ে ফিরেও আসেন তারপর নির্বাচনের অবস্থায় থাকবেন কিনা, এই নিয়ে তো নানা ধোঁয়াশা রয়েছে। আপনি আসলে কি মনে করেন আসলে নির্বাচনের প্রস্তুতির জায়গায় রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে কথা সিইসি বলেছেন সম্মানিত প্রধান উপদেষ্টাকে, সেই জায়গায় তারা জোরসে কাজে নেমেছেন মনে করছেন? বিশ্লেষণ কি বলে? প্রথমত হচ্ছে যে নির্বাচন চায় এবং চায় না দুই ভাগে বিভক্ত ছিল।
তো নির্বাচন যারা চায় তার মধ্যে বিএনপি ছিল, অগ্রণ্য ছিল, এবং তারা নির্বাচনের ব্যাপারে দাবি দেওয়া রয়েছে এবং এখনও নির্বাচনের দাবি কিন্তু তাদের রয়েছে এবং তাদের সেই প্রস্তুতি আছে। তো নির্বাচন পিছিয়ে যাওয়াটা কোনো যুক্তিযুক্ত বিষয় না, যদিও এখানে কিছু ধর্মভিত্তিক দল এবং ছাত্রদের মধ্যে থেকে কেউ কেউ নির্বাচন পিছিয়ে যাওয়া কিংবা বিভিন্ন শর্ত আরোপ করছে। বিএনপি কিন্তু এই ধরনের শর্ত দিচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি নির্বাচনের কোনো বাধা দেখি না, অর্থাৎ বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এবং অন্য অন্য স্টেক হোল্ডাররা তারা নির্বাচনের পক্ষে রয়েছে। তো আমার বিবেচনা যে নির্বাচন বোধহয় যথাসময় হচ্ছে। নির্বাচনের বাইরে তৎপরতা থাকতে পারে, সেটা সামনে আসবে না, সেটা এক ধরনের তৎপরতা। বেগম জিয়া যে 3টি আসনে ছিলেন, আপনার কি মনে হয় যে বিএনপির উচিত আসলে এখানে অন্য কাউকে এখনই ইন্ট্রোডিউস করা? এইটা বিএনপির বিষয়, এইটা বিএনপির এবং এর সঙ্গে বিএনপির সেন্টিমেন্টের বিষয় রয়েছে, আমি মন্তব্য করতে চাই না। তবে তারা মনে করেন যে বেগম জিয়াকে সামনে রেখেই তারা নির্বাচন করবে এবং সেই লক্ষ্যেই তারা 3টে আসন দিয়েছে। নির্বাচনের সামনে একটা প্রশ্ন এসেছিল যে নেতৃত্ব দেবে কে, তারেক রহমান না বেগম জিয়া। তো তারা বোধহয় মনোনয়ন যে প্যাটার্ন এবং তাকে 3 আসনে দেওয়ার মধ্য দিয়ে মনে হয়েছে যে বেগম জিয়াকে সামনে রেখেই তারা নির্বাচন করবে। কিন্তু এখন বেগম জিয়ার যে অবস্থা, যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থায় তো তিনি নির্বাচনের মাঠে সুস্থ হয়ে উঠুক আমরা চাই, কিন্তু নির্বাচনের মাঠে নামতে পারবেন এমনটা ভরসা করা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিএনপির ভিতর পরিবর্তন আসছে। জনাব তারেক রহমানের দেশে আসা নিয়ে একটু কথা না বললেই নয়, যেহেতু তিনি মানে একটা এখন পর্যন্ত থাকা সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতৃত্বে যেটি বলছেন সেখানে রয়েছেন তিনি। তার সবচেয়ে বেশি ক্রুশিয়াল সময়ে তিনি আসলে দেশে আসেননি এবং সেই জায়গায় তিনি বলেছেন যে তার নিয়ন্ত্রণে আসলে সবটা নেই। সো এই জায়গায় আসলে কি মনে করেন যে নির্বাচনের আগে তার তো দেশে আসার কথা যদি তিনি নেতৃত্ব মানে দেন সেই জায়গায়, সো এই সময়েই যখন আসেননি, আপনার কি মনে হয় যে নির্বাচনের আগে তিনি আসবেন? তিনি কিসের অপেক্ষা করছেন, কোন ফিল্ডের অপেক্ষা? সরকার থেকে বলছে কোনো বাধা নেই। ডক্টর জাহিদুর রহমান একসময় আমার দলের সাথে ছিলেন, যুগ্ম সম্পাদক, মানে মোটামুটি ইনফ্লুয়েন্সার হিসেবে একটা প্রভাব বিস্তার করেছিলেন এবং তিনি বেশ কিছু ভবিষ্যৎবাণী টাইপের কথাবার্তা বলছে। তার একটা স্ট্যাটাস কয়েকদিন আগে দিয়েছে, সেটা বলেছে তিনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন তারেক রহমান নির্বাচনের আগে আসবে না। নির্বাচনের আগে তো এখন নির্বাচনের কতটুকু আগে? নির্বাচনের আগে আসবেন না, আসবে না ওকে বলছেন। এটা নিয়ে আমি সাংবাদিকদের কাউকে কাউকে কথা বলতে দেখলাম যে এই কথাটাই ফাইনাল, উনি আসলে আসবেন না। যেহেতু এই যে একটু আগে কথা বললেন, উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সব কিছু তার নিয়ন্ত্রণে নয় যাওয়া ইত্যাদি ইত্যাদি, মানে কথাটা তার কিন্তু এতদিনকার তাকে আমরা যেভাবে চিনেছি, লোকজন তার রাজনীতিতে দলের উপর যে প্রভাব জানে, কে আর নিয়ন্ত্রণে আছে তার আসা যাওয়ার ব্যাপারে? কেউ এই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা রাখে না। তারপরে আবার বলেছেন খুব সঙ্গত করে ইনি সব কিছু এখন বলতেও পারবেন না, সেটা তো আরও মিস্টিরিয়াস ব্যাপার হলো। ধরেন যদি কোনো ষড়যন্ত্র করে তাকে আটকে রাখে তাহলে তার বলবার কথা এই ষড়যন্ত্র চলছে, যেমন শেখ হাসিনা যখন আসতে দিচ্ছিল না তখন বলেছিলেন উনি। তো এটা মিলে মানে উনি আসবেন বা আসবেন না এটা কেউই বলতে পারবে না উনি ছাড়া, এবং এই পরিস্থিতিটা একটা সামগ্রিক অনিশ্চয়তার জায়গায় রেখে দিয়েছেন। কিন্তু ডাক্তার জোবাইদা রহমান কিন্তু দেশে এসেছেন এবং আপনার কি মনে হয় যে তার অনুপস্থিতিতে হয়তো ডাক্তার জোবাইদা রহমান ফেসটা হতে পারেন নেতৃত্বের? মানে অলিক কল্পনা করলে তো কোনো লাভ নেই। এখনো পর্যন্ত পরিস্থিতি যাচ্ছে না। আপনি কিন্তু সমস্যাটা ইলেকশনটা সামনে রেখে কথা বলছেন। যে পরিস্থিতি বিএনপির মধ্যে চলছে, যে জায়গাগুলো নিউজ আসে সেটা একটা, বাকি বহু জায়গাতে মানববন্ধন তৈরি হচ্ছে, মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে যে প্রার্থী বিএনপি দিয়েছেন তার বিরুদ্ধে। তারেক রহমান ওখান থেকে সরাসরি হ্যান্ডেল করেছেন এতদিন, এখনও হয়তো করেন, কন্ট্রোল তো হয়নি। তারা বলেছিলেন যে ওই 37 বা কতগুলো বদলে দেবেন সব জায়গাতে, যেহেতু ঝামেলা হচ্ছে, একটাও টাচ করতে পারেন নাই। জুবাইদা রহমান ওগুলো হাত দিতে পারবেন এটা ভাবলেই তো হলো না, উনি তো চেনেনই না কাউকে। উনি কি মনে করবেন এ না এ হতে পারে, তার তো কোনো এটা তার নলেজ নাই। না এই জায়গায় হাত না দিলেও ধরুন ক্যাম্পেইনের জায়গায় বা ফেস হওয়ার জায়গায়। ক্যাম্পেইন কার জন্যে করবেন? আপনারা যদি 300-র মধ্যে 30-40টার জায়গায় আপনি কথা বলতে না পারেন,
ঠিক মতো, তো অন্য জায়গাতে তো ওরা আনসার দিতে হবে, পলিটিক্যালি ফেস করতে হবে। ইলেকশনটা কিন্তু কোনো ফান না, কোনো গেম না, এটা পলিটিক্স। আপনার কি মনে হয় যে তারেক রহমানের অনুপস্থিতিতে ইতিমধ্যে নির্বাচনে একটা প্রভাব ফেলেছে, যে তিনি যে সশরীরে বাংলাদেশে নেই? অবশ্যই, অবশ্যই। সেজন্যই বলছি যে নিশ্চয়ই একটা ধরনের নর্মাল পরিস্থিতিতে জোবাইদা রহমান যে প্রভাবটা রাখতে পারতেন ওইটা এখন রাখতে পারবেন না। আপনি প্রশ্ন করতে পারেন জিয়াউর রহমান যখন এলেন কিংবা এরশাদ যখন এলেন তখন ওরাই দেশ কী চিনতেন, তারা পুরো দেশ তো কন্ট্রোল করে ফেললো। এবং জিয়াউর রহমান ওই রকম একটা জায়গায় অলমোস্ট ফ্রম জিরো এখন তো হিরো, পুরো দেশ পুরো পার্টি বিএনপির পেছনে চলে গেছে। জুবাইদুর রহমান কি ওটা পারবেন? ওই রকম অসাধারণ কিছু যদি তার মধ্যে থাকে ওইটা আমি জানি না, কাজে ওইটুকু জানি না স্বীকার করে আমি বলছি। বাকি অ্যাভারেজ ক্ষেত্রে যদি বলেন তাহলে ওনাকে নিয়ে এত বেশি স্পেকুলেশন না করাই ভালো। আর বিএনপি যদি সেটা এক্সপেক্ট করে তাহলে তারা একটা আবার চোরাগুলির মধ্যে পা দিয়ে ফেলতে পারে। উনি থেকে নিশ্চয়ই প্রভাব রাখতে পারবেন, সেটা পজিটিভ রাখবেন। ওনার যে ইমেজ এখন পর্যন্ত ফর নাথিং হয়েছে, জাস্ট বিকজ শি ইজ ওয়াইফ অফ তারেক রহমান, তার যে ইমেজ আছে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে বিএনপির ইলেকটোরেটের মধ্যে। কিন্তু ওই অর্গানাইজেশনে কিছু করার মতো জায়গায় আমি তাকে দেখি না। ওকে, সো ভোট নিয়ে কথা হলো, একটু জোটের জায়গায় আসতে চাই। যদিও ওই রকম সরাসরি তেমন বড় কোনো জোট ঘোষিত হয়নি, কিন্তু আমরা কথা বলছিলাম আসলে যে অদৃশ্য অনেক জোট তো দেখা যাচ্ছে, যে একই সুরে যারা কথা বলছেন এবং ধারণা করা হচ্ছে ওরা হয়তো জোট করে ভোট করতে পারবেন। এই বিষয়ে একজন সাংবাদিক হিসেবে আপনি কি ধরনের অ্যানালাইসিসের জায়গায় আসতে চান? সবাই তো জোটের সঙ্গে আছে কিংবা জোটের ছায়া আছে, মানে কি জোট আছে মনে করছেন? জোটের বাইরে নাই। একটা হচ্ছে বিএনপি এবং তার সঙ্গে গণতান্ত্রিক মঞ্চ, তারপরে আর একটা হচ্ছে কি এনডিএম বোধহয়, এরকম কয়েকটা ইসলামী দল নিয়ে এবং অন্যান্য দল নিয়ে, জাতীয়তাবাদী দল নিয়ে জোট আছে। তো তারা বিএনপির সঙ্গে একসঙ্গে চলছে। নাগরিক ঐক্য তো বিএনপির সাথে। হ্যাঁ, ওই না না, বিএনপির সঙ্গে কেন থাকবে? আচ্ছা, আমরা আমাদের মতো আছি। আপনি কি নমিনেশন চেয়েছিলেন ধানের শীষের পক্ষ থেকে? কেন ধানের শীষের পক্ষে কেন চাইবো? আমি আমার দলের প্রেসিডেন্ট আর নমিনেশন তো আমি দিতে পারি। আচ্ছা, আমি ইলেকশন করব দল থেকে। আপনি যে আসন থেকে নির্বাচন করেন সেটা এখনো ফাঁকা আছে, তাই না? সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমি এলাকাতে বলেছি আমি আমার পক্ষ থেকে আমার দলের প্রতীক যেটা আছে কেতলি সেটা দিয়ে ভোট করব। আচ্ছা, এখন ধরেন সমঝোতা যদি হয়ে যায়, এটাকে যে জোট বলছে না বারে বারে, খুব খেয়াল করবেন কেউই কিন্তু এখন জোট বলছে না। ওই জামাত ইসলামও জোট বলে না, তারা সমঝোতা বলে। বিএনপিও জোট বলছে না, সমঝোতা বলে। তার মানে আপনার সাথে আবার পলিটিক্সে কর্মসূচি হয়তো মেলে নাই, কিন্তু আসন ভাগাভাগি করতে পারি বিকজ অফ রিলেটিভ অ্যাডভান্টেজ, দ্যাটস অল। ওকে, মানে আপনি জোটে নাই কিন্তু সমঝোতায় আছেন বিএনপির সাথে? না না, আমি কি আছি তা বলছি না, যা বলা হচ্ছে। আমাদের যে জোট আছে সেটা হলো গণতন্ত্র মঞ্চ, সেটা একটা পলিটিক্যাল জোট এখন পর্যন্ত। আমরা অন্যদের সাথে পলিটিক্যালি যাওয়ার চেষ্টা করছি। বিএনপির সাথেও যে আমরা কথা বলছি বা যতটুকুই বলেছি, এমন কোনো কথা হয়নি, সেটা রাজনীতি নিয়েই কথা বলছি, নাহলে শুধু আসন ভাগাভাগির আলোচনা তো আমরা করছি। আচ্ছা, আপনার কাছে ছিলাম আমি, ওই যে ধর্মভিত্তিক যারা রাজনীতি করেন তাদের জোটটা নিয়ে একটুখানি শুনতে চাই। তারা তো 8 দলের একটা জোট কিংবা সমঝোতা, তারা একসঙ্গে নির্বাচন করবে, তারা অলরেডি ঘোষণা একটা আন্দোলনও তারা করেছে, বেশ কিছু দাবি করেছে এবং তারা একই সঙ্গে আছে। এবং সেই জোটের অবশ্য কেউ কেউ জোটের ভিতর থেকে অন্য সুরেও কথা বলছেন, তবে যেটা মনে হয় যে তারা একই সুর আছে এবং তারা একসঙ্গে নির্বাচন করবে এবং একসঙ্গে রাজনীতির মাঠে তারা আছে। এর বাইরেও কিন্তু জোট আছে। নতুন রাজনৈতিক দল এনসিপির একটা গণতান্ত্রিক সংস্কার জোট হয়েছে, ওদিকে বাম দলগুলো মিলে তো তাদের একটা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। তো এখানে জাপা জেপি এবং আরও দু একটা দল নিয়ে সেখানে আর একটা জোট হয়েছে। তো সবাই এক ধরনের জোট। এখানে বিএনপির সঙ্গে যেটা মান্না ভাই বলেছে সেটাই, যে বিএনপির সঙ্গে তারা একসঙ্গে পাশাপাশি আন্দোলন করেছে, খানিকটা যুগবদ্ধ আন্দোলনের মতো, গণতান্ত্রিক মঞ্চ এবং আরও কয়েকটা দল। তো তাদের সঙ্গে অনেকেরই ধারণা ছিল যে তারা একটা জোটবদ্ধ হতে পারে, কিন্তু এখন আমরা দেখছি তারা জোটবদ্ধ হচ্ছে না। সমঝোতার কথা এখন বলা হচ্ছে, কতটুকু সমঝোতা হবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। কেননা বিএনপি শেষ পর্যন্ত একে একে প্রায় 28টা বাদে সব সিটে মনোনয়ন দিয়েছে এবং 28টা সিটের মধ্যে তো সেখানেও যে তারা তাদের আন্দোলনের শরিকদের জন্য তারা ছেড়ে দেবে এমনটাও শোনা যাচ্ছে না, কেন সেখানেও প্রার্থী রয়ে গেছে। আর আমাদের যেটা হয় যে আমরা অতীতেও যেটা দেখেছি যে বড় দলের এখানে এক ধরনের কর্তৃত্ব থাকে,
এটা সমঝোতা কিংবা জোটবদ্ধ হয়ে ছেড়ে দেওয়ার পরেও সেখানে বিদ্রোহী প্রার্থী থেকে যায় এবং তারা বিদ্রোহ করে। কর্মীরা দেখা যায় যে দলের সিদ্ধান্তর বাইরে তারা অবস্থান করে এবং কখনো কখনো দল তাদেরকে বহিষ্কার করে কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং কিছুদিন পরে সেটা ভুলে যায়, আবার তারা দলে ফিরে যায়। তো এইভাবে যেমন যেটা জোট বলতে যেটা বোঝায় কিংবা যে ধরনের সমঝোতা, এমনকি আমরা পশ্চিমবঙ্গেও যেটা দেখেছি বাম সরকারের আমলে ছোট দল বড় দল মিলে জোট হয়েছে এবং জোট থেকে যখন মনোনয়ন দেওয়া হয় তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমাদের দেশে এক ধরনের দলীয় কর্তৃত্ব এবং দলীয় আধিপত্যের বাইরে কেউ যেতে চায় না। এবং তারপরেও কিন্তু ধরেন মার্কাটা তো এখনো একটা ফ্যাক্টর বাংলাদেশে, আপনি কি মনে করেন নাকি বদলেছে আসলে সময়? মার্কা ফ্যাক্টর কিন্তু সবসময় না। যদি তার কেন মার্কা ছাড়াই তো মানে দলীয় রাজনৈতিক মার্কা ছাড়া তো স্বতন্ত্র অনেক হয় এবং এবারও আমার ধারণা বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী জয়ী হবে। অতএব মার্কা তো আরেকটা হচ্ছে যদি সমর্থন দেওয়া হয়, ধরুন যে মান্নাবাইকে বিএনপি সমর্থন দিল, মান্নাবাই তার নিজের প্রতীকে নামবে এবং ওখানে ঘোষণা থাকবে যে বিএনপির কর্মীরা তার হয়ে কাজ করবে। তো এই জায়গায় এই এথিক্সটা যদি মেনটেন করা হয় তাহলে মার্কা কোনো ফ্যাক্টর না। আর যদি বলা হয় যে না আমাদের মার্কা না, আমরা কাজ করব না, কিংবা সেই ধরনের বাধ্যবাধকতা যদি তাদের উপর না থাকে তাহলে সেখানে মার্কা ফ্যাক্টর। ওইখানেও বিদ্রোহী হয়ে আসতে পারে, যেহেতু ধানের শীষ দেওয়ার পরেও বিদ্রোহী অনেকে চলে আসছে, ওখানে হওয়ার সম্ভাবনা আরো বেশি। সেই আরো বেশি বিদ্রোহী হওয়ার সম্ভাবনা থাকে। মাহমুদুর রহমান মান্না, মানে যে রাজনীতি আসলে বিগত সময়ে আমরা দেখেছি যে ন্যারেটিভ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় মানে না থাকার সময়ও কিন্তু এটাই এখনো প্রমিনেন্ট হয়ে আছে। যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি জামাতও এখন আবার দুই সাইডে ভূমিকা রেখেছেন এবং এই ন্যারেটিভকে টকশো বলেন, বক্তৃতার মাঠ বলেন, রাজনীতির মঞ্চ বলেন, সব জায়গাতেই আসলে আরও বেশি জিইয়ে তোলা হচ্ছে। জনাব তারেক রহমান বলেছেন যে ৭১-এ জামাত কি করেছিল মনে রাখতে হবে। আবার জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ধর্মের টিকিট বিক্রি করে প্রতারণা করা হচ্ছে জনগণের সাথে। সেই জায়গায় আবার দুর্নীতির লাগাম টানতে পারবেন তারেক রহমান মনে করছেন, এগুলো তুলে আনছেন। আবার জামাতের মানুষজন অনেক লিবারেল জায়গায় যাবার চেষ্টা করছেন। এই ন্যারেটিভকে সামনে রেখেই কি আসলে ভোটে মানে লড়া হবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি? এটা বাংলাদেশের রাজনীতির জন্য কতটা পজিটিভ আর কতটা নেগেটিভ? এরা আপনার কাছে এরকম মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তা মনে হচ্ছে না। আচ্ছা, মানে বর্তমানে রাজনীতিতে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের ভাগটা বড় নেই। একটা তো আছেই যে যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগ মানে কাজ নিষিদ্ধ থাকলেও এইভাবে ওইভাবে তারা সক্রিয় আছে। অনেকে মনে করে এইভাবে ওইভাবে মানে কোনভাবে, দিল্লি থেকে হোক দেশের মধ্যে থেকে হোক, অনেকভাবেই হতে পারে, সেটা অন্যের কাঁধে চড়ে হোক, তখন ভাবছেন লাঙ্গলের কাঁধে চড়বে, এরকম অনেক রকম হতে পারে না। সরাসরি নামতে না পারলেও যেভাবে হোক নামবে, নেমে ভোটে তারা তাদের ভূমিকা রাখবে, এই হিসেবে যদি তারা থাকে। কিন্তু এরকম দেখা যাচ্ছে যে যদি জাতীয় পার্টিও নামে, তারা এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বড় করে নামবে সেটা আমি দেখছি না। ঘটনাচক্রে এখন পক্ষ বিপক্ষ হিসেবে বিএনপি এবং জামাত অ্যাপিয়ার করেছে। তো বিএনপি জামাতকে অ্যাড্রেস করবার চেষ্টা করছে, কি বলে অ্যাড্রেস করবে? এতদিন একসাথেই তো আন্দোলন করেছে, রিজার্ভেশন ছিল কিন্তু বিএনপির কখনো ছিল না। এখন ডিফারেন্সিয়েট করবে কেমনে? এই ডিফারেন্সিয়েশনের জন্য তাদেরকে এই কথাগুলো আমি মনে করি বলতে হচ্ছে বা বলছে তারা। সাইদ খান আপনার কাছে শুনতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে এই পক্ষ বিপক্ষ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে? গত সময় যেরকম হয়েছে সেটাই হবে ভবিষ্যতে? আচ্ছা, জুলাইয়ের অভ্যুত্থানের পরে তো যে জিনিসটা হয়েছে যে এখানে যারা রাজনীতিতে কোণঠাসা হয়েছিল কিংবা যাদের অনুমতি ছিল না, তারা রাজনৈতিক অঙ্গনে সোচ্চার হয়ে উঠেছে এবং ধর্মভিত্তিক দলগুলো, এবং তারা বিভিন্নভাবে রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে এবং এখানে এক ধরনের ধর্মীয় উগ্রতা তৈরি হয়েছে এবং যে ধর্মীয় উগ্রতার শিকার হচ্ছে বাউলরা, সুফিরা, মাজারপন্থীরা, এরা সব শিকার হচ্ছে সামাজিকভাবে এবং এর পিছনে রাজনীতি আছে। এগুলো যে এই সব ঘটনাগুলো ঘটছে এর পিছনে রাজনীতি নেই তা না, এবং সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক এবং একটি উগ্র ধর্মীয় রাজনীতি। তো এই উগ্রতা তাদের ভিতর খানিকটা প্রচ্ছন্নভাবে গোপনভাবে ছিল, এখন তারা প্রকাশ্যে তাদের উগ্রতার প্রকাশ ঘটাচ্ছে এবং বিএনপি তার নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে তাদের বিরোধিতা করা ছাড়া কোনো বিকল্প নেই। তাকে তো তার
জায়গা, অর্থাৎ একটা গণতান্ত্রিক কিংবা উদারনৈতিক রাজনীতি করতে হয়, তবে এই ধরনের ধর্মীয় উগ্রতার বিরোধিতা করতে হবে, এবং এইটি হলো একটা বাস্তবতা। আর একটা হচ্ছে যে এরা এই সমস্ত ধর্মীয় দলগুলো যারা ৭১-এ অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তো তারা তাদের এই অবস্থানগুলোকে প্রকারান্তরে তারা তুলে ধরার চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে বিএনপি আর যাই হোক, যেমন জিয়াউর রহমান এক সেক্টর কমান্ডার এবং চট্টগ্রামে কালুরঘাট থেকে তার ঘোষণা সারা দেশকে উজ্জীবিত করেছিল, যে কারণে মুক্তিযুদ্ধের জায়গাটাকে ধরেই বিএনপিকে অগ্রসর হতে হবে, যে কারণে এখানে একটা সংঘাত এবং দ্বন্দ্ব শুরু হয়েছে। বিপক্ষটা মানে বাংলাদেশে থেকে কে বাংলাদেশের পক্ষের আর কে বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, এইটা কি আসলে আমাদের ভবিষ্যতের জন্য খুব একটা সুস্থ রাজনীতি বয়ে একটা আনবে? অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার ছিল, কিন্তু সেটা হতে হলে দুটো জিনিস দরকার। একটা হলো যেমন অপরাধীদেরকে, এটা ৭২ সাল থেকেই হয় নাই, যেমন ৭২ সাল থেকে অপরাধীদের বিচার করা হয় নাই, যুদ্ধাপরাধীদের বিচার করা হয় নাই, অপরদিকে যুদ্ধাপরাধীদের গালি দিয়ে রাজনীতিকে ঠিক ধরে রাখার চেষ্টা হয়েছে। তো এইটার বিরুদ্ধে তখন একটা অপরাধীদেরকে বিচার করে যারা সাধারণ, যারা অপরাধ করে নাই, তাদেরকে সমাজে জায়গা করে দেওয়ার যে সুযোগটা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের, সেইটা ৭২ সালে আপনি হয়নি। নিজেও তো একজন বীর মুক্তিযোদ্ধা, সো এই বিজয়ের মাসে আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনার কি মনে হচ্ছে যে এই সময়ে মুক্তিযুদ্ধের যে মানে মহিমান্বিত ইতিহাস বা তার সম্মান, সেই জায়গায় নানা সময় আঘাত আনার চেষ্টা করছে, যেটা বারবার আমাদের রাজনীতি ইস্যু হয়েছে, আপনি কি মনে করেন? বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে, তো আমরা পতাকা পেয়েছি, আমরা মানচিত্র পেয়েছি, এবং আমরা আমাদের চলার পথ পেয়েছি। এখান থেকে সরে আসার কোনো, কাউকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, তারা ৭১-কে ধারণ করে রাজনীতি করতে, মানে এই জায়গাটা তো বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে, কি বলেন? সেটা আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের দেশে এই রিয়েলিটিটাও অনেকে মানতে পারছেন না। তো যারা বিরোধিতা করেছে এখন পর্যন্ত তারা ক্ষমা চাইছে না, তাদের যে ক্ষমা, স্বাভাবিক নিয়মে যে ক্ষমা চাওয়ার দরকার, তারা সেই ক্ষমা চাইছে না। কিন্তু তারা তো বলছেন যে আমরা ক্ষমা চেয়েছি, আমাদের আগের আমির গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। নিঃশর্ত ক্ষমা চান না, ওটা ঘুরে ফিরে বলেছেন যদি অপরাধ করে থাকি, এটা শুধুমাত্র কেন ৭১-এর ৪৭-এও অপরাধ করে, ৪৭-এর জন্য ক্ষমা চাই, এই ধরনের কথাবার্তা তারা বলছে। তো এই থেকে প্রতীয়মান হয় যে আসলে এখানে একটা যারা বাস্তবতাকে মেনে নিচ্ছে না, এবং এখানে একটা তারা পাকিস্তান প্রীতি কোনো না কোনোভাবে প্রচ্ছন্নভাবে রয়ে গেছে, যদিও তারাও বোঝেন, সবাই বোঝেন যে পাকিস্তান ফিরে আসার সম্ভব না, কিন্তু পাকিস্তানের একটা পলিটিক্স ছিল, যে পলিটিক্সটা ধর্মভিত্তিক রাজনীতি, সেই রাজনীতিকে তারা ধারণ করছে। ওকে, মান্নান ভাই আপনাকে শুনে শেষ করব, ছোট্ট করে যদি শুনি এই একই বিষয়ে আসলে ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এবং এটি ভোটে কেমন প্রভাব রাখবে। আপনি জিজ্ঞেস করছিলেন আমাকে, এবং পরে সাইদ খানকে একই কথা জিজ্ঞেস করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই রাজনীতি বা এই ভোটের সবাই ডমিনেট করবে কিনা, সেটাই তো আমি মনে করি করবে না। যেটা দিয়ে আপনি বলতে চাইছেন সেই বিষয়টা আসবে, কিন্তু সেটা বেশি বাতাস পাবে না। তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো প্রকাশ্যে আসতে পারবে না, আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে কেউ প্রকাশ্যে আসবে না, ওরকম এখন খুবই আমি মনে করি পরিষ্কার। বিশেষ করে শেখ হাসিনার যে সাজা হয়েছে ফাঁসির দণ্ডাদেশ সহ, তারপরে আমি দেখছি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা যেগুলো তাদেরকে দুর্গ বলে মনে করা হতো, সেই জায়গাগুলোতে ওরকম করে আওয়ামী লীগের লোকজন আগে স্পিরিটটা দেখছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন, ওভার দি ইয়ার্স অনেক পরিবর্তন আছে মানুষের চেতনার মধ্যে। যে যুবক সেই দিন লড়াইটা করেছে, সেই যুবক সেই বয়সের যে এখন জীবিত, তার কাছে ওই দিনের চেতনা আগের মতো কাজ করে না। তা যদি হলো তাহলে ডাকসু চাকসু রাকসুর রেজাল্ট এরকম হতো না। যদিও এটাও একটা বিবেচনার মধ্যে আনা উচিত, যারা জিতেছে তাদেরকে আপনি রাজাকার আলবদর বলে চিহ্নিত করবার চেষ্টা অতীতে তো করেছেনই, এখনও করেছেন, কিন্তু সেইটা কাজে লাগে নাই। কারণ যারা ভোট দিচ্ছে তাদের কাছে এটা অত বেশি কাজ করে না। আর যারা ভোটে দাঁড়িয়েছে তারা নিজেদের ন্যারেটিভ শুধু না, তাদের অ্যাক্টিভিটিও চেঞ্জ করেছে। এই যে ধরেন জাতীয় সংসদ নির্বাচনে জামাত 2-3টে দেশে ভিন্ন ধর্মের লোককে নমিনেশন দিয়েছে, ভিন্ন চিন্তার লোককে নমিনেশন দিয়েছে। তারা যতখানি পারে তাদের নিজেদের পরিধানটাকে একেবারে একটা ফ্রেশ জিনিস দেখাবার চেষ্টা করছে। তারা বলছে আমরা, একদম স্পষ্টত বলছে, আমরা কিন্তু এখন ইসলামী বিধান, কোরআন সুন্নাহ শরিয়া চালু করার চেষ্টা করছি না, আমরা এখন একটা ওয়েলফেয়ার অর্থনীতি বা ওয়েলফেয়ার রাজনীতি চালু করবার চেষ্টা করছি, কল্যাণ রাষ্ট্র। তো এই জিনিসগুলো কিন্তু
আপনি বলবেন সে ওটাই করে, সে বলবে না আমি ওটাতে নাই। আর আপনি যারা বলছেন তারা যদি আবার ওদের মানে মানুষ যেরকম চাই সেরকম করে পরিচ্ছন্ন থাকতেন তাহলে আপনারটা নিত। অতীতে যারা ছিল তারা ওই কাজ করেছে, এখন যারা এই কথা বলছে তাদেরকে নিয়েও কিছু প্রশ্ন তৈরি হচ্ছে এই 15 মাসে। ফলে হচ্ছে ওই রকম করে এটা ডমিনেট করবে না, বরঞ্চ একটা মিলেমিশে খিচুড়ির মতো হয়ে যাবে। খুব বড় আকারে আনবার চেষ্টা করবে জুলাই সনদ, বড় আকারে আনবার চেষ্টা করবে 24-এর অভ্যুত্থানের স্পিরিট, বড় আকারে আনবার চেষ্টা করবে বর্তমান প্রজন্মের চিন্তাভাবনা। এগুলো মিলেমিশে একাকার হবে। আর খেয়াল করেন 3টা টার্ম পরপর কোনো ভোট হয়নি। আপনি ইলেকটরেটের প্যাটার্ন চিন্তা কিচ্ছু জানেন না। আমরা যে প্রেডিকশন মাঝামাঝি করি, অনেকে যে সমস্ত দেখি যে একটা সব গবেষণার চিত্র দেয়, এগুলো কিসের ভিত্তিতে দেয় আমি বুঝি না। কারণ কেউই কখনো বলতে পারে নাই যে ইউনিভার্সিটি ইলেকশন হবে। আমি নিজে ডাকসুতে 2বার ভিপি ছিলাম, যদিও এইটা কোনো পরিচয় হওয়ার বিষয় না। সে কবে ভিপি ছিলাম সেই ছাত্র আছে রেখে এখন ওখানে, আমি বুঝবো কেমন। কিন্তু আমি আগের দিনও মনে করছি প্রশ্নই আসার এরকম হবে যে শিবির জিততে পারে। আমি বক্তৃতাও করেছি। তারপর রেজাল্ট দেখে আমার তো আক্কেল গুলো হয়েছে, ঠিক কীরকম করে হলো। তখন ছাত্রছাত্রীর সাথে কথা বলছি, তারা স্পষ্ট বলছে আপনারা বলছেন তারা রাজাকার ছিল, এই খারাপ ছিল, এই ছিল, আমরা তো তা দেখছি না। আমরা দেখছি তারা খুব হেল্পফুল, তারা ভালো ব্যবহার করে। এখনকার ইয়াংদের ভোটার সংখ্যা তো অনেক বেশি, সো 4 কোটির মতো, হ্যাঁ, যারা প্রথমবার ভোট দেবেন এবং তাদের ভোটের মতাদর্শ সম্পর্কে আপনার আমার কোনো আইডিয়া নেই। তো এই সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই, সময় একেবারে শেষ হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনারা দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। বাংলাদেশ এবং রাজনীতি, বাংলাদেশের কল্যাণ সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই, কারণ কথা বললেই আমরা বিশ্বাস করি যে যারা কথা বলতে পারেন না তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন।